আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিজ জিদনি ইলমা রব্বিজ জিদনি ইলমা রব্বিজ জিদনি ইলমা। তাহলে আমরা আজকে আলোচনা শুরু করব ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারার থেকে। দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। 90 ধারার একটা প্রশ্ন বিগত সালগুলো হয়েছে, সেটা হচ্ছে যে সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা কখন জারি করা যায়। সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা কখন জারি করা যায়। এখানে 90 ক আর খ দুটা বিষয় আছে। 90 কতে বলছে যে যে ব্যক্তিকে আদালত মনে করছে যে একে সমন দিলে সে আদালতে হাজির হবে না, তখন আদালত সমনের পরিবর্তে পরোয়ানা জারি করতে পারে। যে এমন একজন ব্যক্তি যে তাকে বারবার সমন দিলেও সে হাজির হবে না, তখন আদালত চিন্তা করলো যে একে সমন আনা সম্ভব না, একে সমন না দিয়ে সরাসরি পরোয়ানা দেওয়া যাবে। এটা হচ্ছে 90 একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তিকে অলরেডি আদালত সমন দিয়ে দিছে, একবার দিছে, দুইবার দিছে, তারপরে দেখতেছে ওই ব্যক্তি আর আদালতে হাজির হচ্ছে না, সমন পাওয়ার পরও সমন সে মান্য করছে না, এবং কী কারণে সে আদালতে হাজির হচ্ছে না সেই বিষয়েও সে কারণ দর্শাচ্ছে না। তখন আদালত কি করবে, ওই ব্যক্তি সমনের পরিবর্তে এখন সমন না দিয়ে অতিরিক্ত পরোয়ানা জারি করবে, যা আমরা 90 ধারায় দেখতে পাই। এই প্রশ্নটা বিগত সালে কিন্তু একবার আসছে। 91 ধারায় হচ্ছে আপনার আদালত উপস্থিত ব্যক্তিকে পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য মুসলেকা নিতে পারেন। 92 91 92 বলছে যে এই যে 91 ধারা যে ব্যক্তিকে মুসলেকা নিয়ে ছেড়ে দিল পরবর্তী তারিখে আদালতে হাজির হওয়ার জন্য, কিন্তু সেই ব্যক্তি আদালতে হাজির হলো না, তখন আদালত কি করবে, এই যে সে মুসলেকার শর্ত লঙ্ঘন করার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। এটা আমরা কত ধারা দেখতে পেলাম, 92 ধারায়। 93 ধারার ক খ গ তিনটা বিষয় আছে। এই জায়গাটার থেকে প্রশ্ন হয় যে বিদেশে সমন কিভাবে প্রেরণ করবেন, বিদেশে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে প্রেরণ করবেন, বা বিদেশ থেকে কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানা আসলে সেটা কিভাবে কার্যকারী করবেন। এরকম আসলো, বা একটা সৃজনশীল প্রশ্ন বলি যে ক নামক ব্যক্তি ভারতে একটা কোম্পানিতে চাকরিগত বা ভারতে একটা কাজের উদ্দেশ্যে ওখানে যায়, কিন্তু সেই কাজে সে ওখানে ব্যাপক দুর্নীতি করিয়া বাংলাদেশে চলে আসে। এখন ওই ক নামক ব্যক্তি ভারতে তার বিরুদ্ধে একটা দুর্নীতি মামলা হয়। এখন ওই আসামিকে বাংলাদেশে কিভাবে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম করবে, বা কিভাবে তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবে, গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে কার্যকর করবে, সেই বিষয়গুলো আছে 93 গতি বলা আছে। আর বাংলাদেশের কোনো একজন আসামি দেখা গেল দেশে ভারত যে লুকায় রয়েছে, তাকে কিভাবে ওই দেশে সমন দিবে, বা কিভাবে তাকে গ্রেপ্তার করার জন্য ওই দেশে আপনার গ্রেপ্তারি পরোয়ানা দিবে, সেই বিষয় হচ্ছে 93 ক খ গতি আলোচনার বিষয়। গতি বলছে যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে ভারতে যেখানে লুকিয়ে আছে, অর্থাৎ বিদেশে যে স্থানে লুকিয়ে আছে, ওই স্থানের হাকিম বরাবর আপনার সমন প্রেরণ করতে হবে। কার বরাবর? হাকিম বরাবর সমন প্রেরণ করতে হবে। বিদেশে যে এলাকায় থাকে সেই এলাকার হাকিম বরাবর সমনের 2 কপি প্রেরণ করতে হবে। কিভাবে প্রেরণ করবেন? ডাক যোগে বা অন্য কোনো উপায়। এটা বলা আছে 93 কতে। আর যদি গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে ঠিক সেম, সে যে এলাকায় আছে ওই এলাকার এখতিয়ারধীন হাকিম বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন, সেটাও ডাক যোগে, এটা বলা আছে। আর বিদেশ থেকে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা সমন বাংলাদেশে প্রেরণ করে, তাহলে যে এখতিয়ারধীন আদালত বরাবর প্রেরণ করবেন, ওই এখতিয়ারধীন আদালত সমন যে পদ্ধতিতে জারি করে, আমরা 68 থেকে 74 পড়ছি, সেই পদ্ধতিতে জারি করবে। আর গ্রেপ্তারি পরোয়ানা পাঠালে তাই যে আমরা 75 থেকে 86 ধারা পর্যন্ত যে পদ্ধতিতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়, ঠিক একই পদ্ধতিও বিদেশ থেকে আসা সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। এটা আমাদের 93 ক খ গতে বলা আছে। এরপর আমরা 94 ধারাটা থেকে প্রশ্ন হয়েছে বিগত সালগুলোয় যে পুলিশ অফিসার কি সমন ইস্যু করতে পারে।
আমরা 94 ধারা পড়াইছিলাম যে আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তার মামলা সংক্রান্তে কোনো দলিল বা বস্তু কোনো ব্যক্তির হেফাজতে আছে, তখন ওই ব্যক্তিকে এই দলিল বা বস্তু তার সম্মুখে হাজির করার জন্য সমন দিতে পারেন। কে কে দিতে পারেন? আদালত দিতে পারে, আর দিতে পারেন কে? পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা সমন দিতে পারেন। তাহলে যদি আপনি যে পুলিশ কি কোনো আসামিকে বা কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারেন? হ্যাঁ, 94 ক্লোজ 1 ধারা মোতাবেক পুলিশ সমন দিতে পারেন। আর 95 ধারা পড়াইছিলাম, সেটা হচ্ছে আপনার ডাক বিভাগের কোনো পার্সেল, তারপর চিঠিপত্র যদি ডাক বিভাগে থাকে, তাহলে আদালত এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির সম্মুখে হাজির করার জন্য রিকুইজিশন দিতে পারে। এটা ছিল আমাদের 94-95 ধারা আলোচনা। 96 ধারা থেকে 100 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এখানে হচ্ছে তল্লাশি পরোয়ানা নিয়ে আলোচনা করা হয়েছে। এই জায়গাটাকে প্রশ্ন হয় যে তল্লাশি কাকে বলে, আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, এটা হইতে পারে। আবার এরকম প্রশ্ন যদি সৃজনশীল আসে যে তল্লাশি পরোয়ানা কাকে বলে বা তল্লাশি কি বা তল্লাশি পরোয়ানা কাকে বলে, লেখলো ক নামক মেম্বারের বাড়িতে কিছু চুরাই মাল আছে, খ নামক পুলিশ অফিসার এই চুরাই মাল উদ্ধার করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, এ ধরনের প্রশ্ন হইতে পারে। বা আপনি টহল ডিউটিতে আছেন, আপনি গোপন সন্ধানের ভিত্তিতে জানতে পারলেন যে গেদুমিয়ার বাড়িতে কিছু মাদক আছে বা কিছু চুরাই মাল আছে, যেটা এক একটা হয় মাদক বা চুরাই মাল অথবা অস্ত্র, এ ধরনের কিছু আছে, তাহলে আপনি তা কিভাবে তল্লাশি করবেন? পদ্ধতি একই, শুধু কিছু বিষয় একটু 19-20। এই যে তল্লাশি থেকে প্রত্যেক বছরে কিন্তু থাকে। আমাকে আবার প্রশ্ন আসে যে তল্লাশি কাকে বলে, তারপরে তল্লাশির আগে পরে সময়ের নিয়মাবলী, বা এই তল্লাশির আরেকটা নাম হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধান কাকে বলে, অনুসন্ধানের আগে পরে সময়ের নিয়মাবলী, এ ধরনের প্রশ্ন হয়। আবার আপনাকে দিল যে তল্লাশি কালে আপনাকে 4-5 জন পুলিশ দেওয়া হলো, আপনি এই পুলিশকে কিভাবে তল্লাশি স্থানে মোতায়েন করবেন। আবার প্রশ্ন হইতে পারে যে 7-8 জন পুলিশ হিসেবে আপনাকে দলের অধিনায়ক করা হলো, আপনি অধিনায়ক হিসেবে বা কমান্ডার হিসেবে এই ফোর্সদেরকে কিভাবে ব্রিফ করবেন এবং কিভাবে গাড়ি তল্লাশি করবেন বা কিভাবে চেকপোস্ট করবেন, এই জাতীয় প্রশ্ন। এখন আপনার তল্লাশি মানে আমি বারবার পড়াইছি PRB 280। আর এই যে আদালত থেকে তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় 96 ধারায়, 98 ধারায়, 99 শর্ট এফএন ক ধারা আর 100 ধারা। তাহলে আমরা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারি কোন কোন ধারায়? আদালত 96 ধারা, লিখলে লিখে নিতে পারেন। 96 ধারায়, আর হচ্ছে 98 ধারায়, আর হচ্ছে 99 শর্ট এফএন ক আর 100 ধারা। এই ধারা মোতাবেক আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এই তল্লাশি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে প্রশ্ন হয়, আমি বারবার বলতেছি, এই যে তল্লাশি পরোয়ানা কাকে বলে? এই তল্লাশি পরোয়ানা হচ্ছে যে কোনো চুরাই মাল, তারপরে কোনো জাল দলিল বা অশ্লীল পুস্তক বা কোনো ব্যক্তির নিকট হইতে এই যে কোনো বস্তু বা আলামত উদ্ধার করার জন্য, বা কোনো ডাক বিভাগের নিকট হইতে কোনো পার্সেল চিঠিপত্র উদ্ধার করার জন্য, অথবা সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে এরূপ কোনো জিনিস উদ্ধার করার জন্য, অথবা কোনো বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত কর্তৃক যে পরোয়ানা ইস্যু করা হয় তাকে তল্লাশি পরোয়ানা বলে। অর্থাৎ এই যে 96 কথা, 98 কথা, 99 শর্ট এফএন কর কথা আর 100 দ্বারা যে কথাগুলো পড়বো, এই কথাগুলোর মানে এই কাজগুলো উদ্ধার করার জন্য আদালত কর্তৃক যে পরোয়ানা ইস্যু করা হয় তাকে তল্লাশি পরোয়ানা বলে। তাহলে আমরা 96 ধারায় কি বলছে? এই যে 94 ক্লোজে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত কোনো ব্যক্তিকে তার সম্মুখে বস্তু বা দলিল হাজির করার জন্য নির্দেশ দিল। 95 ধারা মোতাবেক ডাক বিভাগে পার্সেল চিঠিপত্র এগুলো হাজির করার জন্য নির্দেশ দিল, কিন্তু এই যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা এই বিষয়গুলো আদালতে উপস্থাপন করলো না বা পুলিশের সম্মুখে উপস্থাপন করলো না, তখন এইগুলো উদ্ধার করার জন্য আদালত
96 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এটা হচ্ছে 96 ধারা। আর 98 ধারা হচ্ছে কোনো স্থানের চুরাই মাল, জাল দলিল, অশ্লীল পুস্তক এইগুলো আছে, তখন এইগুলো উদ্ধার করার জন্য আদালত কোন ধারা মোতাবেক 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আর এই যে 98 ধারা এ ধরনের তল্লাশি পরিচালনা কে করতে পারবেন? এএসআই নিম্নে নেয়, অর্থাৎ এএসআই হতে তদন্ত পুলিশ অফিসার এই তল্লাশি কাজ করতে পারেন, যেটা আমরা 98 ধারা পড়ায় আসছি। তারপর 99 শর্ট এফএন কতি বলা আছে যে সরকার কর্তৃক যে বিষয়গুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তির হেফাজতে থাকে তাহলে তা উদ্ধার করার জন্য 99 শর্ট এফএন ক ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আর এই ধরনের তল্লাশি কে করতে পারেন? এ ধরনের তল্লাশি করতে পারেন হচ্ছে সাব ইন্সপেক্টরের নিম্নে নেয়, অর্থাৎ সাব ইন্সপেক্টর থেকে তদন্ত অফিসার এই যে কতিপয় বাজেয়াপ্ত প্রকাশনা এই বিষয়গুলো উদ্ধার করতে পারবে। এরপরে হচ্ছে 100 ধারা। 100 ধারায় যেটা পড়াইছিলাম যে কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে কোনো যে আটক রাখে এই ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত 100 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে আদালত কোন কোন ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন? 96, 98, 99 শর্ট এফএন ক আর 100 ধারা। এর সাথে পিআরবি 280 বিধি ব্যবহার করতে হবে। তারপর আমি একটা হ্যাঁ রেকর্ড করা হচ্ছে, রেকর্ডটা দিব কালকে। রেকর্ডটা মনে হয় দেওয়া হয়নি, দিয়ে দিব কালকে, শুক্রবার আছে, আমি দিয়ে দিব। তাহলে আমাদের তল্লাশি পরোয়ানা কখন ইস্যু করা হয় সেটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন আপনাদেরকে বলছিলাম যে আপনি টল ডিউটিতে আছেন, গোপন সংবাদের ভিত্তিতে আপনি জানতে পারলেন যে রহিম বা গেদু মিয়ার বাড়িতে কিছু চুরাই মাল আছে, আপনি কিভাবে তল্লাশি করবেন? তো এটা দুইটা পদ্ধতিতে তল্লাশি করা যায়। একটা হচ্ছে বিনা পরোয়ানা মূল্যে 165, আর একটা হচ্ছে পরোয়ানা মূল্যে যে 98 ধারা মোতাবেক। তা আপনি এরকম সংবাদ যখন পাবেন তখন আপনার করণীয় হচ্ছে, আমরা এই প্রশ্নটা একটু সলভ করি, যে যদি গোপন সংবাদ ভিত্তিতে আপনি খবর পাইলেন তাহলে আপনার প্রথমে কাজ হচ্ছে এই সংবাদটা আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। কি করবেন? জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। তারপরে আপনার কাজ হচ্ছে যে আপনি এই যে বিষয়টা আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন। তার মানে আপনার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আপনি অবগত করবেন যে স্যার অমুকের বাড়িতে এরকম চোরাই মাল আছে, এটা আমি উদ্ধার করতে চাই। তাহলে প্রথমে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করলেন, তারপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করলেন। তারপরে আপনি 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা জন্য যে গেদু মিয়ার বাড়িতে কিছু চোরাই মাল আছে, আমি এই বিষয়টা তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করলেন ম্যাজিস্ট্রেটের। এই যে পুলিশ আইনের 24 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট যখন আপনাকে তল্লাশি পরোয়ানা দিল যে ঠিক আছে আপনি গেদু মিয়ার বাড়ি তল্লাশি করেন, তখন আপনি এই যে পরোয়ানাটা পেলেন কত? 98 ধারা। এই 98 ধারা অনুসারে আপনি গেদু মিয়ার বাড়ি তল্লাশি করার জন্য সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলের উদ্দেশ্যে মানে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এই যে সঙ্গীয় ফোর্স নিয়ে গেলেন 145-এ, যাই ওই বাড়িটা ঘেরাও করলেন। তারপরে আপনি দুইজন সাক্ষীদের সম্মুখে আপনি কি করবেন? ওই বাড়ির তল্লাশি কাজ পরিচালনা করবেন। তারপরে যে বাড়ির মালিককে অনুমতি নেবেন, মানে তল্লাশির যে পদ্ধতি যেটা, যে প্রথমে আপনি এটা ঘেরাও করলেন, বাড়ির মালিকের অনুমতি নিলেন, দুইজন সাক্ষীদের ডাকলেন, তাদের উপস্থিতিতে ঘরে প্রত্যেকটা বিষয় তন্ন তন্ন করে তল্লাশি করবেন। তারপরে যদি মালামাল পাওয়া যায় তাহলে তার একটা জব্দ তালিকা করবেন, মালামালের গায়ে লেবেল লাগাবেন এবং বাড়ির মালিককে একটা কপি দিবেন। তারপরে আপনি এই মালামাল সহ যদি সন্দেহজনক কোনো ব্যক্তি থাকে তাকেও গ্রেপ্তার করবেন। এরপরে আপনি কি করবেন? এসে থানায় এসে এটা আবার জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, সম্পত্তি রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং এই মালামাল আদালতে জব্দ তালিকা সহ প্রেরণ করবেন। আর যদি ব্যক্তিকে পান তাহলে তাকে 54 ধারা মোতাবেক আদালতে প্রেরণ করবেন। পাশাপাশি যেহেতু চুরাই মাল 500 দণ্ডবিধি 510 ধারা মোতাবেক তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করবেন। এইটাই ছিল আপনার পুরো প্রসেসিং। কিন্তু এই যে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ধারা ব্যবহার করতে হবে, যে জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা, তারপরে আপনি তল্লাশির জন্য আবেদন করা, ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা, বাড়ির মালিকের অনুমতি নেওয়া, এটা কিন্তু প্রত্যেকটা ধারা আছে।
তারপর সাক্ষীদের ডাকা, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করা, প্রতিটা স্থান তন্ন করা, তারপরে থানা হিসাবাদ জিডিতে এন্ট্রি করা, সম্পত্তি রেজিস্টারে এন্ট্রি করা, আসামিকে 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করা, তারপরে এই জব্দ তালিকা সহ মালামাল আদালতে প্রেরণ করা, আসামির বিরুদ্ধে 410 ধারা মোতাবেক দণ্ডবিধি আইনের চোরাই মাল গ্রহণ করার জন্য বা চোরাই মাল ব্যবহার করার জন্য তার বিরুদ্ধে মামলা করা, এই প্রত্যেকটার কিন্তু ধারা হবে এখানে। এটা ছিল আমাদের 96 থেকে 100 পর্যন্ত। এরপরে আমরা পড়াবো 102 ও 3, খুবই গুরুত্বপূর্ণ ধারা। 102 হচ্ছে আবদ্ধ স্থানে তল্লাশি কিভাবে করবেন, আর 103 হচ্ছে সাক্ষীদের উপস্থিতিতে কিভাবে তল্লাশি করবেন। 102 এর 3টা কথা আছে যে আবদ্ধ স্থানে তল্লাশি করতে হলে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। বাড়ির মালিক যদি অনুমতি না দেয় তাহলে আমরা যে 47 ধারা বিধান অনুসারে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি কাজ পরিচালনা করবে। আর 102 এর ক্লোজ 3-এ একটা কথা বলা আছে যে তল্লাশি কালে যদি আপনার কাউকে সন্দেহ হয় তাহলে তার দেহ তল্লাশি করতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে আসে যে সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করতে পারেন কত দ্বারা। আমরা যে সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করতে পারি এই যে 102 এর ক্লোজ 3 দ্বারা। আবার 585 সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করা যায়। ডিএমপি অধ্যাদেশের সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করা যায় 20 ধারা মোতাবেক। এটা এরপরে আমরা তাহলে আবদ্ধ স্থানে তল্লাশির পদ্ধতি আমরা কত ধারা পেলাম? 102 ধারা। 103 হচ্ছে সাক্ষীদের উপস্থিতিতে এখন তল্লাশি করতে হবে। সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করার কথা যেটা বলা আছে সেটা হচ্ছে যে 103 ধারায় যে আপনি 2 জন গণ্যমান্য স্থানীয় যে 2 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য আপনি তলব করবেন। এটা 103 এর ক্লোজ 1 ধারা বলছে। তারপর তারা আসার পর তাদের উপস্থিতিতে আপনি প্রতিটা স্থান তল্লাশি করবেন এবং যেসব মালামাল পাওয়া যায় তার একটা জব্দ তালিকা তৈরি করবেন। এই যে 103 এর ক্লোজ 2 জব্দ তালিকা, 103 এর ক্লোজ 2 জব্দ তালিকা পিআরবি 280 বিধি ব্যবহার করতে হবে। তাহলে আপনাদের এখানে আবার আরেকটা বিষয় চলে আসলো যে জব্দ তালিকা করার পদ্ধতি। এটা আমি বারবার পড়াইছি যে জব্দ তালিকার হচ্ছে 5টা কোটেশন থাকে। একটা হচ্ছে প্রথমে সূত্র থাকবে, তারপরে হচ্ছে আপনার জিডি নাম্বারও থাকবে, মামলা নাম্বারও থাকবে। তো জব্দ প্রথম হচ্ছে জব্দ করার তারিখ ও সময়, তারপরে হচ্ছে জব্দ করার স্থান, তারপরে হচ্ছে সাক্ষীদের নাম ঠিকানা, তারপরে মালামালের বিবরণী, তারপরে সাক্ষীদের স্বাক্ষর, লাস্টে লিপিবদ্ধকারী অফিসারের স্বাক্ষর। এই সূত্রগুলো হচ্ছে জব্দ তালিকার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা কি পেলাম? আপনার থানার নাম থাকবে, তারপরে জিডি মূলে না আপনি মামলার আদেশ মূলে যে মালামাল জব্দ করেছেন সেটা লিখতে হবে যে অমুক থানা মামলা নাম্বার এত তারিখ এত বা অমুক থানা জিডি নাম্বার এত তারিখ এত। এরপরে হচ্ছে জব্দ করার তারিখ ও সময় 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে জব্দ করার স্থান, 3 নম্বরে আছে সাক্ষীদের নাম ঠিকানা, 4 নম্বরে হচ্ছে জব্দকৃত মালামালের বিবরণ, আর 5 নম্বরে হচ্ছে সাক্ষীদের স্বাক্ষর, আর লাস্টে হবে যে লিপিবদ্ধকারী অফিসার তার নাম, পদবি, বিপি, কর্মস্থল সব উল্লেখ করতে হবে। আমরা এর ভিতর কিন্তু জব্দ তালিকাটাও ক্লিয়ার করলাম। ধারা হবে 103 এর ক্লোজ 2, একটু লিখে রাখেন, 103 এর ক্লোজ 2 পিআরবি 280 বিধি জব্দ তালিকার ক্ষেত্রে। তাহলে আমরা 103 এর ক্লোজ 2 পেলাম যে যেসব মালামাল পাওয়া যাবে তা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 3-এ বলা আছে 103 এর 3 যে এই তল্লাশি করাকালে বাড়ির মালিকের সঙ্গে নিতে পারেন এবং তাকে এই তল্লাশির একটা কপি দিবেন। 4 যেটা বলা আছে 103 এর 4 যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার যে ওই যে 103 দ্বারা যে ব্যক্তিকে আমরা সন্দেহজনকভাবে তার দেহ তল্লাশি করলাম, এই দেহ তল্লাশি করাকালে যদি তার কাছে কোনো আলামত বা কোনো বস্তু পাওয়া যায় তার একটা তালিকা প্রস্তুত করে তাকে একটা কপি দিতে হবে। অর্থাৎ 102 এর ক্লোজ 3 সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করার পরে
যদি কোনো আলামত বা কোনো মালামাল পাওয়া যায়, এই যে সেটার একটা জব্দ তালিকা তৈরি করে তার একটা কপি এই যে 103-এর ক্লোজ 4 ধারা মোতাবেক তাকে দিতে হবে, যেটা বলা আছে। তারপরে 103-এর ক্লোজ 5-এ এই যে উপধারা 1 মোতাবেক আমরা সাক্ষীদের তলব করছিলাম, কিন্তু সাক্ষী আসলো না, আপনার কাজে সাহায্য করলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই সাক্ষীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আমি 42-এও পড়াইছিলাম কালকে যে সাহায্য যদি না করে 187, এখানেও গৃহ তল্লাশির কাজে যেহেতু সাহায্য করলো না, এখানেও 187 দ্বারা ব্যবহার করবেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের জব্দ তালিকার পাঠ, জব্দ তালিকা, গৃহ তল্লাশি সব পাঠ। কিন্তু আপনাদের এখানে আরেকটা বিষয় আমি বলছিলাম যে এই যে তল্লাশির আগে পরের সময় একটা কথা, অর্থাৎ আগে আপনার কি কি কাজ থাকে সেটা লিখবেন, যে তল্লাশির আগে আপনি যদি প্রয়োজনে তল্লাশি পরোয়ানা নেবেন, তারপরে সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়ি আসবেন, পোশাক পরিহিত অবস্থায় থাকবেন, তারপরে ওই ঘরটিকে ঘেরাও করে রাখবেন, এবার সাক্ষীদের ডাকবেন, এইগুলো হচ্ছে তল্লাশি। তারপরে তল্লাশি দিনের বেলায় করবেন, এটা হচ্ছে তল্লাশির শুরুতে অর্থাৎ আগের কাজ। তল্লাশির সময় আপনার যে স্থানটা তল্লাশি করার কথা বলছে সেই স্থানটা তল্লাশি করতে হবে, প্রত্যেকটা জায়গা তছনছ করে খুঁজতে হবে, সাক্ষীদের নিয়ে তল্লাশি করতে হবে, তারপরে সন্দেহজনক ব্যক্তি থাকলে তার দেহ তল্লাশি করতে হবে, যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাকে সরাই দিতে হবে, তল্লাশি নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোনো জায়গায় তল্লাশি করা যাবে না। জি, এটা হচ্ছে 100 যেটা তল্লাশির সময়ের কার্যক্রম। আর তল্লাশির পরে হচ্ছে যে আপনি যে মালামালগুলো তল্লাশি করাকালে পালেন তার একটা জব্দ তালিকা তৈরি করলেন, সাক্ষীদের স্বাক্ষর নিলেন, মালামালের গায়ে লেবেল লাগালেন, যদি জিম্মা দিতে চান জিম্মার ব্যবস্থা করবেন, আর যদি জিম্মার ব্যবস্থা না থাকে থানায় নিয়ে আসবেন, থানায় এসে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, সম্পত্তি রেজিস্টার লিপিবদ্ধ করবেন, তারপরে এই সংশ্লিষ্ট মালামাল সহ জব্দ তালিকা সহ আদালতে প্রেরণ করবেন। এটা ছিল আগে সময়ের পরে। 103-এর ক্লোজ 3 নাজমুল এখানে বলছে যে আপনি তল্লাশিকালে বাড়ির মালিক, দখলদার অথবা জিম্মাদার তাদেরকে সঙ্গে নিয়ে তল্লাশি কাজ পরিচালনা করতে পারেন, আর তল্লাশিকালে যে আলামতগুলো পেলেন তার একটা তালিকা তাকে দিবে। আর আপনি 4 যেটা বলছে যে আমরা 103-এর ক্লোজ 2, আবার বলি 102-এর ক্লোজ 3 দ্বারা যে ব্যক্তিকে সন্দেহজনকভাবে দেহ তল্লাশি করছি, ওই ব্যক্তির নিকট হইতে যদি কোনো আলামত পাওয়া যায়, ওই আলামত বা কোনো কিছু যদি পান তার একটা তালিকা প্রস্তুত করে তাকে একটা কপি দিবে। অর্থাৎ সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করার পর যদি কোনো কিছু পাওয়া যায় তার একটা তালিকা প্রস্তুত করে তাকে একটা কপি দেওয়ার কথা বলছে 103-এর ক্লোজ 4। এরপরে আপনাদের পড়াবো আমরা মুসলেকার একটা পাঠ। এই মুসলেকার পাঠটা হচ্ছে বন্ড, মুসলেকা, অঙ্গীকার। এটা 106 থেকে 126 পর্যন্ত এই জায়গা থেকে আসতে পারে যে মুসলেকা কি, তারপরে মুসলেকা কত প্রকার, তারপরে শান্তিরক্ষা মুসলেকা কাকে বলে, সদাচরণ মুসলেকা কাকে বলে, শান্তিরক্ষা সদাচরণ মুসলেকার মধ্যে পার্থক্য, তারপর দণ্ডিত ব্যক্তির নিকটেতে কতদিন মুসলেকা নেওয়া যেতে পারে, তারপরে ভবগৃহে সন্দেহজনক ব্যক্তির নিকটেতে কতদিন মুসলেকা নেওয়া যেতে পারে, চোর ডাকাত দস্যুতা এরূপ ব্যক্তির থেকে কতদিন মুসলেকা নেওয়া যেতে পারে। এই বিষয়গুলো হচ্ছে এই চ্যাপ্টারটার আলোচনা। তাহলে এখানে আমাদের মূলত আলোচনা হচ্ছে মুসলেকা মানে হচ্ছে অঙ্গীকার, যা আমরা 499-তেও পড়াইছিলাম সেদিনকে। আর এই মুসলেকা অঙ্গীকার বা বন্ড দেওয়া। আর এই মুসলেকা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শান্তিরক্ষা মুসলেকা, একটা হচ্ছে সদাচরণ মুসলেকা। আমার প্রত্যেকটা কিন্তু ভিডিও দেওয়া আছে, ওখানে আপনারা জানেন বা দেখতে পারবেন। এখানে আরেকটা বিষয় এখানে বলা আছে যে শান্তিরক্ষা মুসলেকা কাকে বলে, সদাচরণ মুসলেকা কাকে বলে। এটা এই যে 106 আর 7 দ্বারা
যেটা বলা আছে যে এই ধরনের অপরাধ করলে ওই ব্যক্তির নিকট হতে সর্বোচ্চ 3 বছর সর্বনিম্ন 1 বছরের যে মুসলেকা গ্রহণ করা হয় তাকে শান্তিরক্ষা মুসলেকা বলে। আর 108, 9, 10 ধারা মোতাবেক সর্বোচ্চ 3 বছর সর্বনিম্ন 1 বছর যে ব্যক্তি অপরাধ করবে এই ব্যক্তির নিকট হতে যে মুসলেকা গ্রহণ করা হয় তাকে সদাচরণ মুসলেকা বলে। এটা বলা আছে। তাহলে 106 ধারা হচ্ছে সর্বোচ্চ 3 বছরের মুসলেকা এবং সাথে দণ্ড দেওয়ার ব্যবস্থান রয়েছে। 107 ধারা হচ্ছে 1 বছরের জন্য মুসলেকা দিতে হবে। 108 ধারায় হচ্ছে 1 বছরের জন্য সদাচরণ মুসলেকা। 109 হচ্ছে 1 বছরের জন্য সদাচরণ মুসলেকা। 110 হচ্ছে 3 বছরের জন্য সদাচরণ মুসলেকার কারণ দর্শানোর কথা বলা আছে। 107 থেকে 110 পর্যন্ত কাছে কারণ দর্শানোর কথা বলা আছে। 118 দ্বারায় যে যদি এটা প্রমাণিত হয় তাহলে এই মুসলেকাগুলো সে 118 দ্বারা অনুসারে দিবে, এটা বলা আছে। এই মুসলেকা নিয়ে আমার 2টা ভিডিও আছে, 2-3টা আপনারা দেখে নেবেন। এরপর আমরা গুরুত্বপূর্ণ একটু আলোচনা করব 127 থেকে 132 ধারা, যা এই ফৌজদারি কার্যবিধি আইনের খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এটা হচ্ছে বেআইনি সমাবেশ। এই বেআইনি সমাবেশ সাধারণত আমরা 5টা আইনে দেখতে পাই। প্রথমে হচ্ছে আমরা দণ্ডবিধি আইনে দেখব 141 থেকে 158 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ ও দাঙ্গা হাঙ্গামা নিয়ে আলোচনা করা আছে। এরপরে ফৌজদারি কার্যবিধি আইনে দেখতে পারবেন 127 থেকে 132 ধারা পর্যন্ত আলোচনা করা আছে। এরপরে আপনি দেখতে পারবেন যে পুলিশ আইনের 30 ধারা, 30-এর শর্ট আইভেন ক ধারা, 31 ধারা, 32 ধারা, 33 ধারা পর্যন্ত এই বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করা আছে। এরপরে দেখতে পারবেন ডিএমপি অধ্যাদেশের 27, 28, 29, 30 ধারা, এখানেও বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করা আছে। তারপরে দেখতে পারবেন আপনি যে পিআরবিতে আপনার 143, 142, তারপরে 153, 154, 155, 156, 157 এই জায়গাটাও বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করা আছে। তো আমরা জাস্ট আর এখান থেকে কি ধরনের প্রশ্ন হয়, বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশের ছত্রভঙ্গের পদ্ধতি, আবার বেআইনি সমাবেশ কাকে বলে, একটি বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে রূপান্তরিত হয়। আবার এখান থেকে প্রশ্ন হইতে পারে অবৈধ জনতা কি, অবৈধ জনতাকে ছত্রভঙ্গের নিয়মাবলী। এরপরে আবার প্রশ্ন হইতে পারে যে বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কালে কি পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। টোটাল প্যাকেজটা কিন্তু এই কটার আইনের ভিতরে আছে। এখানে আমরা 141 ধারা বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া আছে দণ্ডবিধি আইনে, যে বেআইনি সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ বলা হয়। এই বেআইনি সমাবেশের বা এখানে 5টা শর্ত দেওয়া আছে, যে সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করা, সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদান করা, 2, তারপর অনাধিকার প্রবেশ করা, 3, তারপরে মৌলিক চাহিদাগুলো খর্ব করা, যেমন রাস্তা চলাচলে বাধা সৃষ্টি করা, পানি পথ বন্ধ করে দেওয়া, এটা। আর 5-এ যেটা বলা আছে যে কাজ করতে সে আইনত বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করা, যে কাজ করতে সে আইনত বাধ্য সেই কাজ করা থেকে বিরত রাখা, এটা বলা আছে। এরপরে এটা হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞার কথা বললাম। আর ছত্রভঙ্গর কথা বলা আছে 27, 127, 28, 29, 30, 31 ধারা পর্যন্ত। 127 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিতে পারেন। এমসিকিউ হইতে পারে, কি ধরনের আদেশ দিতে পারেন, মৌখিক আদেশ দিতে পারেন। কে দিতে পারেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারেন। কে দিতে পারেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিতে পারেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে তদন্ত অফিসারও দিতে পারেন, যা 127 ধারা বলা আছে।
128 ধারায় বলছে যে এই মৌখিক আদেশ দেওয়ার পরে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে পুলিশ বেসামরিক শক্তি প্রয়োগ করিয়া তারপরে পরে আপনি তাদেরকে আটক করিয়া জনসাধারণ সাহায্য নিয়ে তারপর লাঠি চার্জ করে তারপরে আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে, যা 128 আমার বিস্তারিত ভিডিও আছে, ওখানে দেখতে পারবেন। 129 দ্বারা যে এত কিছু করার পরও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয় 129 দ্বারা বলছে পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট সাময়িক শক্তি তলব করতে পারে। 130 দ্বারায় বলছে এই যে 29 দ্বারা মোতাবেক যে সাময়িক শক্তি তলব করা হলো, তারা আসলো, তারা এসে কি করবে, ওখানকার যে অধিনায়ক থাকবে সে অধিনায়ক এসে কি করবেন, এই যে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পরিচালিত হবে এবং তারা সাময়িক শক্তি প্রয়োগ করিয়া বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন, গ্রেপ্তার করবেন, তবে যতটুকু ক্ষতি করার দরকার ততটুকু করবেন, তার অতিরিক্ত করতে পারবেন না। এরপরে বলা আছে 130-এ পড়লাম, 131 দ্বারা বলছে যে এই যে আহত বাহিনী যে কমিশন প্রাপ্ত অফিসার যিনি আসবেন তিনি যদি আসে এই যে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে যদি কে এসে যোগাযোগ না করতে পারেন কিন্তু তাদের সম্মুখে যদি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখে তাহলে ওই বাহিনীর অধিনায়কের যিনি প্রধান তিনি কি করবেন, তিনি এই বেআইনি সমাবেশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি তিনি আর কি করবেন যে এই যে পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন। যখনই যোগাযোগ রক্ষা হয়ে যাবে তখনই তিনি তাদের নিয়ন্ত্রণে হয়ে যাবেন এবং তাদের নির্দেশে পরিচালিত হবেন, যেটা আমরা 131 দ্বারা আলোচনা করলাম। এই ছিল বেআইনি সমাবেশের আপনার পদ্ধতি সমূহ। আরেকটা বিষয় যে এখানে আরেকটা 132 একটা ধারা আছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যারা নিয়োজিত থাকবে তারা তাদের বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা, তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা রুজু করতে হয় তাহলে সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রুজু করা যাবে না, যেটা বলা আছে আমাদের এই যে 132 দ্বারা। এটা ছিল আমাদের বেআইনি সমাবেশের চ্যাপ্টারটা। এরপরে আমাদের 133 থেকে আমরা 144 দ্বারা পড়াইছিলাম উপদ্রব বা গণ উপদ্রব। ফৌজদারি কার্যবিধি আইনে 6 ধরনের গণ উপদ্রবের কথা বলা আছে। এই যে উপদ্রব বা অপসারণ, এই বিষয়টা নিয়ে আমার ভিডিও আছে, যে উপদ্রব বা গণ উপদ্রব কিভাবে নিরসন করতে হবে সেই বিষয়গুলো। তারপরে 144 দ্বারা যেটা বলা আছে যে 144 দ্বারা আমরা দাঙ্গা যেটা ফৌজদারি কার্যবিধি 144 দ্বারা কিভাবে এই 144 দ্বারা জারি করা হয় সেটাও আমরা একটা ভিডিও আছে, সেটাই দেখবেন যে 144 দ্বারা 6টা কোটেশনের কথা এখানে বলা আছে। সেখানে যে জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারা এই যে 144 দ্বারা কিভাবে জারি করবে, তারপর কোন এলাকার জন্য 144 দ্বারা প্রযোজ্য, কোন এলাকার জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য নয়। তারপরে 144 দ্বারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, 144 দ্বারা প্রতিকার কি, 144 দ্বারা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা আছে। আর 145-এ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনার 145 ধারার আলোচনা ছিল জমি সংক্রান্ত বিষয়। এখানে 10টা কোটেশন আছে, এই 10টা কোটেশন নিয়েও আমরা আলোচনা করছি 145 ধারায়, সেটাও আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। এরপরে আমরা 145 থেকে হচ্ছে 48 ধারা পর্যন্ত জমি সংক্রান্ত বিষয়। এরপরে 149 থেকে 153 ধারা আমরা পড়াইছিলাম
পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা বা নিবর্তনমূলক ব্যবস্থা বা নিবারণমূলক ব্যবস্থা এই ধরনের প্রশ্ন হয় যে কোন কোন ধারা মোতাবেক পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারেন বা নিবারণমূলক ব্যবস্থা বা নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা বলা আছে আমাদের 149 থেকে 153 ধারা। আমি একটু সারসংক্ষেপে বলি। 149 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে তা নিবারণ করবেন। 185 বলা আছে যে পুলিশ অফিসার তার এই আমলযোগ্য অপরাধ সম্পর্কে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন। 151 বলছে যে অন্য কোনোভাবে যদি এটা নিবারণ না করা যায় তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। 152 বলা আছে সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পুলিশ সরকারি সম্পত্তি যদি ক্ষতি সাধন হয় তা রক্ষা করার জন্য সকল পন্থা অবলম্বন করবেন। আর 153 যেটা বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকার মধ্যে কি করতে পারবেন, তিনি মিথ্যা ওজনে ভার টেরা পরিমাপ যদি কেউ ব্যবহার করে তার তল্লাশি করতে পারবেন এবং আটক করতে পারবেন। এই কাজগুলো ছিল হচ্ছে নিবারণমূলক বা নিবর্তনমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা। এরপরে হচ্ছে 154 ধারা যেটা এজাহার। এজাহারটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যে এজাহার কাকে বলে, এজাহারের বৈশিষ্ট্য সমূহ, তারপরে এজাহার একবার লিপিবদ্ধ করলে তা বাতিল করা যায় না। তারপরে আবার পড়াইছিলাম, এগুলো কিন্তু আমি পড়াইছি যে এজাহার কয় কপি হয়, প্রথম কপি কোথায় প্রেরণ করতে হয়, এজাহারের সাক্ষ্যগত মূল্য, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তারপরে এজাহার কাকে বলে আমি একটু বলি যে কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি থানায় আসিয়া কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিকভাবে বা লিখিতভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত সংবাদটি তিনি বিপি ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর 53-56-তে লিপিবদ্ধ করবেন এবং তিনি নিজে স্বাক্ষর করবেন। এটাই ছিল 154 মূলত আলোচনা। আর সংজ্ঞার ক্ষেত্রে বলা আছে যে সুস্থ মস্তিষ্ক ব্যক্তি থানায় এসে মৌখিক বা লিখিত কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি নম্বর ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর 53-56-তে যে রেজিস্টার লিপিবদ্ধ করেন তাকেই এজাহার বলে। একে প্রাথমিক তথ্য বিবরণীও বলে বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে। এই এজাহারের আবার প্রথমে আছে 3টা কলম, পরে আছে 5টা কলম। এটাও কিন্তু আপনাদের পড়াইছি যে এজাহারের বৈশিষ্ট্যগুলো লিখতে হলে প্রথমে লিখতে হবে এজাহারে যে থানার নাম, জেলার নাম্বার, মামলা নাম্বার, ঘটনার তারিখ, তারপরে পেশ করার তারিখ ও সময়, থানা হইতে দায়িত্বাধীন এলাকার নাম ও দূরত্ব, তারপরে হচ্ছে আদালতে প্রেরণের তারিখ ও সময়, তারপর সংবাদদাতার নাম ও ঠিকানা, আসামির নাম ও ঠিকানা, ধারা সহ লুণ্ঠিত মালামালের বিবরণ, তারপরে তদন্ত চালানোর কর্মতৎপরতা, বিলম্বে রেকর্ড করার কৈফিয়ত, মামলার ফলাফল, তারপর লিপিবদ্ধকারী অফিসারের নাম ঠিকানা, তদন্তকারী অফিসারের নাম ঠিকানা, এই পুরা বিষয় উল্লেখ করে এই বিষয়গুলোই হচ্ছে এজাহারের বৈশিষ্ট্য। এরপরে আপনাদেরকে যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে এজাহার কয় কপি হয়। এজাহার 3 কপি হয়। আর এজাহারের প্রথম কপি যাবে হচ্ছে এখতিয়ারধীন যিনি ম্যাজিস্ট্রেট থাকবে তার বরাবর। দ্বিতীয় কপি যাবে হচ্ছে আপনার যে পুলিশ সুপারের নিকট। তৃতীয় কপি থাকবে থানায়। আর প্রথম কপির থেকে 1 কপি সার্কেলকে দেওয়া হবে, 1 কপি মামলা তদন্তকারী কর্মকর্তাকে ফটোকপি করে দেওয়া হবে, 1 কপি বাদীকে দেওয়া হবে, 1 কপি যদি আপনার হইচই বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে পার্শ্ববর্তী থানা এলাকায় প্রেরণ করতে হবে। এই প্রথম কপির থেকে বাকিগুলো ফটোকপি হিসেবে ব্যবহার করা হবে। এটা ছিল হচ্ছে এজাহারের কোথায় কোথায় প্রেরণ করবেন। এটা পিআরবির 246 বিধিতে দেওয়া আছে। আরেকটা কথা বলছিলাম যে এজাহার একবার লিপিবদ্ধ করলে তা বাতিল করা যায় না, সেটা 243 বর্গের জতি আছে। আর এজাহার যদি ছিঁড়ে ফেলায় তাহলে দণ্ডবিধি আইনের 204 ধারা মোতাবেক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এটা এরপরে আমি 155 ধারা হচ্ছে আমলে অযোগ্য
মামলার তদন্ত প্রক্রিয়া এখানে তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আমলের অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া বলছে যে যদি কোনো সংবাদ আসে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা যিনি দায়িত্বে থাকবেন তিনি এটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। দুইয়ে বলা আছে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া আমলের অযোগ্য মামলা পুলিশ তদন্ত করতে পারবে না। তৃতীয়ত বলেছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদেশ দিলে আমলযোগ্য মামলা যেভাবে তদন্ত করবে ঠিক একইভাবেই তিনি তদন্ত করতে পারবেন, তবে এই তদন্তকালে কোনো আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, আমি আর